আপনাদের নিয়ে যাবো আজ থেকে 1200 বছর আগের ভারতবর্ষে। 1200 বছর আগে ভারতবর্ষের স্থাপত্যকলায় ঘটল এক বিশাল বিপ্লব। তৈরি হলো এমন এক আশ্চর্য মন্দির যা আজও আমাদের বিস্ময়ে বিস্মিত করে। তৈরি হলো ইলোরার কৈলাস মন্দির, ইলোরা গুহার 16 নম্বর গুহায়। কেন এটা এত বিস্ময়কর? এটা এখন অব্দি মানুষের সৃষ্ট পৃথিবীতে সবচেয়ে বড় মনোলিথিক স্ট্রাকচারের মনুমেন্ট। মনোলিথিক স্ট্রাকচারে একটা মনুমেন্ট বা একটা মন্দির তৈরি করা হলো, যে মন্দিরের সমস্ত দেবদেবী, সমস্ত অলঙ্করণ, সমস্ত সাজসজ্জা, খুঁটিনাটি একটা পাথর কেটেই তৈরি, কোথাও কোনো জোর দেওয়া নেই। তৈরি হলো এই বিখ্যাত কৈলাস মন্দির। এক্ষেত্রে করা হলো বিরাট, প্রায় একটা ফুটবল গ্রাউন্ডের সমান একটা বিরাট ব্যাসল্ট পাহাড়কে, ব্যাসল্ট পাথরের পাহাড়কে ওপর থেকে, আমরা সাধারণত কোনো ফাউন্ডেশন তলা থেকে গেঁথে গেঁথে ভিত থেকে তুলি, ওপর থেকে কেটে তৈরি করা হলো এই মন্দির। আরো বিস্ময় কি জানেন? এই মন্দির তৈরি করতে পাথরের টুকরো বা কুচি বেরিয়েছিল যে পরিমাণ, তা প্রায় 2 লক্ষ টন। এবং এই পাথর কাটা হয়েছে এবং নিপুণভাবে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, কারণ এখন আমরা এই মন্দিরে ঘুরতে গেলে বা এই 34টা ইলোরার গুহা ছাড়া এবং মন্দির ছাড়া এখানে কোনো পাথরের টুকরো নেই। তাহলে যদি আজকের যুগে দাঁড়িয়ে হিসাব মতো এই কাজটা করা হতো, তাহলে এই 2 লক্ষ টন পাথর সরাতে প্রায় 11,000 ডাম্পার ট্রাক লাগবে। তাহলে এই মন্দিরটিতে ঘুরতে এলে অনেকবিধ প্রশ্ন মনে আসা স্বাভাবিক। কিভাবে তৎকালীন মানুষ শুধু বেসিক কিছু টুল, ছেনি, হাতুড়ির সাহায্যে এই বিপুল স্ট্রাকচারের মন্দির বানায়? কারণ তখন তো পাথর ড্রিল করার বা পাহাড় ড্রিল করার কোনো ড্রিলিং মেশিন ছিল না, কোনো উন্নত উপকরণ ছিল না। তাহলে এই মন্দিরটা কি এই গ্রহের প্রাণীরাই বানালেন না ভিন গ্রহের প্রাণীরা বানালেন? আরো প্রশ্ন, এই যে 2 লক্ষ টন পাথর বেরোলো, সে পাথর কোনো রকম ক্রেন, কোনো রকম ডাম্পার ট্রাক ছাড়া কি করে সেই জায়গা থেকে স্থানান্তর করা হলো? তাহলে আসুন আজ আমরা এই মন্দিরে ঘুরতে ঘুরতেই এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। তাহলে প্রথমে আপনাদের বলি, এই ইলোরা কোথায়? এই ইলোরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে ইলোরা ভিলেজে। এখানেই রয়েছে ইলোরা গুহা কমপ্লেক্স। 34টা গুহা, এক অদ্ভুত জায়গা। বৌদ্ধ, হিন্দু এবং জৈন এই 3 ধর্মের গুহা রয়েছে এখানে। এই 3 ধর্মের গুহার মধ্যে 16 নম্বর গুহাটাই হলো এই কৈলাস মন্দির। এই কমপ্লেক্সটা খুব বিশাল। এই দিকে দেখছেন যতদূর পাহাড় যাচ্ছে, এই দিকে থেকে শুরু করে এই পাহাড় হয়ে ওই ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরের পাহাড় অব্দি 34টা গুহা এত দূর ব্যাপ্ত। মানে এই ছবিগুলো থেকেই আপনারা বুঝতে পারবেন যে এই মন্দির আসলে কতটা বিরাট। এবার আসি এই মন্দিরের গঠনে। যদিও ওপর থেকে আমরা এই এরিয়াল ভিউতে দেখছি, যদি দেখেন তাহলে মন্দিরের পরিষ্কার 4টে অংশ দেখতে পাবেন। এই পরিষ্কার 4টে অংশ কি? প্রথমে গোপুরম বা এন্ট্রান্স টাওয়ার, এটি। দ্বিতীয় হচ্ছে নন্দী মণ্ডপ, তৃতীয় হচ্ছে সভা মণ্ডপ, আর চতুর্থ হচ্ছে গর্ভগৃহ, এইটি যেখানে দেবতার স্থান। এই গর্ভগৃহটি মাটি থেকে, যেখানে বেসমেন্ট, সেখান থেকে 107 ফুট উঁচু। তাহলেই বুঝুন যে এই পাহাড়টা যেটা কেটে, এই পুরো একটা পাথর কেটে বা একটা পাহাড় কেটে কোথাও জোর না দিয়েই মন্দিরটা তৈরি হয়েছে, মন্দিরটা আসলে কতটা উঁচু। মন্দিরের পাদদেশে পরপর দাঁড়িয়ে থাকা হাতির যে স্থাপত্য দেখছেন, দেখে মনে হবে যেন এই হাতিগুলির পিঠের ওপরই মন্দিরটি দাঁড়িয়ে আছে। আর মন্দিরের সারা গায়ে রয়েছে অজস্র অলঙ্করণ, রামায়ণের কাহিনী, মহাভারতের কাহিনী। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন? এই মন্দির বানাতে গিয়ে যদি ভুল হতো, মাত্র একটা পাথর কাটতে যদি ভুল হতো, তাহলে মন্দিরটা বানাতে একটা ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যেত, মন্দিরটা আর বানানোই যেত না। কারণ পাথর জোড়া দিয়ে এত বড় মন্দির খাড়া করা সম্ভব না। তাই একটা মাত্র পাথরকেই, একটা মাত্র পাহাড়কেই খুঁদিয়ে খুঁদিয়ে কেটে সমস্ত মন্দির, তার অলঙ্করণ, তার পিলার, সমস্ত কিছু তৈরি করা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছে একদম নির্ভুলভাবে। তাই অনেকে মনে করেন এত নিখুঁত পরিকল্পনা, এত নির্ভুলভাবে পাথর কাটা, এ কি সত্যি আমাদের এই গ্রহের কোনো প্রাণীর বা মানুষের কাজ, না ভিন্ন গ্রহের প্রাণীদের কাজ, নাকি কোনো দিব্য শক্তি সম্পন্ন মানুষের কাজ? যেমন ধরুন আমরা ভাবি দেবশিল্পী বিশ্বকর্মা, এরকম কোনো দিব্য শক্তি সম্পন্ন দেবতা বা মানুষের কাজ। কিন্তু আধুনিক আর্কিওলজিস্টরা পরিষ্কারভাবে জানিয়েছেন এই মন্দির পরীক্ষা করে যে এই মন্দির আমার আপনার মতো সাধারণ মানুষই বানিয়েছে। এবং এই মন্দির
তৈরি হয়েছে খুব উন্নত স্টোন কাটিং যন্ত্র ছাড়াই সামান্য ছেনি হাতুড়ির আঘাতে। মন্দিরের চারপাশে এই দেখুন এই জায়গাগুলো, মন্দিরের চারপাশের যে এই যে উঁচু দেওয়াল, এইখানে বেসিক টুলস মানে ছেনি হাতুড়ির গায়ের যে আঘাত, সে আঘাতের চিহ্ন এখন অব্দি বিদ্যমান। 1400 বছর আগে তৈরি মন্দিরে কিন্তু এখনো প্রতিটা জায়গায় ছেনির আঘাতের চিহ্ন রয়েছে। মন্দিরের স্থাপত্য দেখে আর্কিওলজিস্টরা পরিষ্কারভাবে এটাও জানিয়েছেন যে এই স্থাপত্যগুলি ছেনি এবং হাতুড়ির আঘাতেই ফলে তৈরি। আসলে ভারতে এই ধরনের পাহাড় কেটে মন্দির কিন্তু নতুন নয়, ভাববে না যে এই ইলোরায় কৈলাস মন্দিরই প্রথম। পাহাড় কেটে মন্দির তৈরি বা গুহা মন্দির তৈরির এই ধারা ভারতে কিন্তু আরম্ভ হয় এই মানে ইলোরা মন্দির তৈরির অনেক আগে থেকে, বহু প্রাচীনকাল থেকে আরম্ভ হয় ভারতীয় উপমহাদেশে আমাদের পূর্বপুরুষদের দ্বারাই। প্রথমে ভারতে এই পুরো পাহাড় কেটে গুহা মন্দির আবিষ্কার হয়েছিল প্রায় 2300 বছর আগে আমাদের গয়ার কাছে বিহারের বরবরা কেভসে। এই বরবরা কেভস সম্রাট অশোক তৈরি করেছিলেন প্রায় 3rd সেঞ্চুরি বিসিতে অ্যাজিবক সম্প্রদায়ের জন্য। এইখানে এই গুহাগুলি এরকম দেখতে, ভেতরের দেওয়ালগুলি কাটার পর এতটাই মসৃণ করা হয়েছিল গ্রানাইট যে গুহার দরজা দিয়ে যদি খুব সামান্য আলো ভেতরে আসতো সেটা প্রতিফলিত হয়ে উজ্জ্বল হয়ে যেত ভেতরটা, এবং ভেতরে যখন বুদ্ধিস্ট মঙ্করা বসে প্রার্থনা বা মন্ত্র উচ্চারণ করতো তা ইকো হতো। দ্বিতীয় যে উদাহরণটি পাওয়া যায় এই ইলোরা থেকে 100 কিলোমিটার দূরে আছে অজন্তা, যেটা তৈরি হয়েছিল 2nd সেঞ্চুরি বিসি থেকে 1st সেঞ্চুরি এডি অবধি। এই অজন্তার গুহাগুলো একরকম বিস্ময়ের উদ্রেক করে। এখানেও বুদ্ধিস্ট মঙ্করা এই ছেনি হাতুড়ির সাহায্যেই তাদের থাকার জন্য উপাসনালয়, চৈত্য এবং বিহারগুলো বানিয়েছিলেন। এগুলোও কিন্তু অনুরূপ গুহা মন্দির। 3 নম্বর উদাহরণ দেখতে পাই আমরা ঠিক এর পরেই, মানে 5th to 6th সেঞ্চুরি এডিতে যখন গুপ্ত পিরিয়ড চলছে ভারতের মুম্বাইয়ের কাছে এলিফ্যান্টা ক্যাভস তৈরি হয়। এই এলিফ্যান্টা ক্যাভস গুলো একরকম গুহা মন্দির, এগুলো ছেনি হাতুড়ির সাহায্যে পাথর কেটে তৈরি এবং এগুলো ভগবান শিবকে উৎসর্গিত মন্দির। আর লাস্ট 7th সেঞ্চুরিতে দক্ষিণ ভারতে পাহাড় কেটে যে মন্দির তৈরি বা গুহা তৈরির কৌশল, সেটাতে এক বিস্ময়কর আবিষ্কার ঘটে। এক্ষেত্রে মহাবলীপুরম, চেন্নাইয়ের কাছ থেকে কিছু দূরে মহাবলীপুরমে পাহাড় কেটে তৈরি হলো 5টি মন্দির, যেগুলো পঞ্চরথ বা পাণ্ডবরথ মন্দির বলেও খ্যাত। মহাবলীপুরমের এই মন্দিরগুলো কিন্তু তৈরি হয়েছিল মনোলিথিক স্ট্রাকচারে পাহাড় কেটে। আর ফাইনালি 8th সেঞ্চুরিতে এই রক কাটিং শিল্পটা ভারতবর্ষের উন্নতির চরম শিখরে ওঠে। তখন পাহাড় কেটে ছেনি হাতুড়ির সাথে ছোট ছোট মন্দির বা ছোট ছোট গুহা নয়, একটা পুরো পাহাড় কেটে বিরাট একটা মনোলিথিক স্ট্রাকচারের মন্দির তৈরি হয়, যেটা হলো আজকে আমাদের এই কৈলাস মন্দির। অতএব এই যে কমপ্লেক্স স্ট্রাকচার, কমপ্লেক্স আর্কিটেকচার, এটা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আমাদের দেশের শিল্পীরা যে উন্নতি লাভ করেছিলেন তার চরম বহিঃপ্রকাশ। এবং এই চরম বহিঃপ্রকাশই ফল হলো কৈলাস মন্দির, যা কিনা এখন অব্দি পৃথিবীর মানুষের সৃষ্ট সর্ববৃহৎ মনোলিথিক স্ট্রাকচার। আপনারা যদি এলোরা গুহা কমপ্লেক্সে আসেন, এখানে খুঁটিয়ে দেখলে আপনারা 34টি গুহা খেয়াল করবেন। তার মধ্যে সর্ববৃহৎ মনোলিথিক স্ট্রাকচারের এই মন্দির আছে 16 নম্বর গুহায়। এই গুহা তো পাওয়া গেল, এবং এরপর এই আর্কিওলজিস্টরা খুঁজে বেড়াতে লাগলেন এই এত বড় মন্দির কে বানিয়েছেন। কোথাও কোনো খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ আর্কিওলজিস্টরা খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় খনন কার্য চালাতে চালাতে গুজরাটের বরোদার কাছে কিছু তাম্রলিপি পেলেন। এই তাম্রলিপিগুলো কর্কট 2 নামে এক রাজার দ্বারা খোদাই করা হয়েছিল। এই তাম্রলিপিগুলো থেকে জানা যায় এই যে মন্দির তৈরি হয়েছিল, এই যে বিরাট মনোলিথিক স্ট্রাকচারের মন্দির তৈরি করেছিলেন রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। এবার তাহলে আপনাদের জানতে হবে রাষ্ট্রকূট সাম্রাজ্যের ব্যাপারে, তাহলে কিন্তু এই মন্দিরগুলোর গঠনের ইতিহাস আমরা আরো ভালো করে জানতে পারব। রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রাচীন ভারতে এক উল্লেখযোগ্য রাজবংশ ছিল। এরা রাজত্ব করেছিল ভারতবর্ষে মোটামুটি 753 থেকে 982 খ্রিস্টাব্দ। এদের প্রায় 13 জন রাজা পর্যায়ক্রমে রাজত্ব করেন। এই রাষ্ট্রকূট রাজাদের মধ্যে প্রথম কৃষ্ণ, যার সময়কাল ছিল 756 থেকে 774, এই 18 বছর সময়ের মধ্যে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এই রাষ্ট্রকূট সাম্রাজ্যের যে কথা আপনাদের বললাম, এটি ভারতবর্ষে রাজত্ব করেছিল বলেছি 753 থেকে 982 খ্রিস্টাব্দ। এদের রাজত্বটা ছিল অনেকটা এই রকম। উত্তরে ছিল মালবা অবধি,
পশ্চিমে ছিল আরব সাগর অব্দি, পূর্বে ছিল ছত্তিশগড় অব্দি, আর তলায় দক্ষিণে ছিল তুঙ্গভদ্রা নদী অব্দি। এই এতটা ছিল এদের বিস্তৃত সাম্রাজ্য। রাষ্ট্রকূট রাজারা ছিলেন প্রচন্ড শিল্প অনুরাগী এবং সংস্কৃতিবান এবং স্থাপত্য অনুরাগী। কিন্তু এই এত বিশাল বড় মন্দির যে প্রথম কৃষ্ণ, যার সময়কাল বললাম মাত্র 18 বছর, 753 থেকে 774, এই মাত্র 18 বছরে কি এত বড় মনোলিথিক স্ট্রাকচার, এত বড় মন্দির নির্মাণ করা সত্যি সম্ভব? উত্তরটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কৈলাস মন্দির আবিষ্কার হওয়ার পর থেকে উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হলো 1982 সালে। 1982 সালে পদ্মশ্রী প্রাপ্ত আর্কিওলজিস্ট, ভারতীয় আর্কিওলজিস্ট M.K. ধাওয়ালিকার তার কৈলাসা দ্য স্টাইলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রনোলজি এই বইয়ে লিখলেন কৃষ্ণ 1 757 থেকে 774 তার সময়কালেই এই মন্দির স্থাপন করেছিলেন। তিনি আরো বুঝিয়ে বললেন 756-তে মহারাজা দন্তি দুর্গ এই রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠা করেন। 757-তে ক্ষমতা যায় রাজা কৃষ্ণের হাতে এবং ক্ষমতা হস্তান্তরের পরপরই রাজা কৃষ্ণ দক্ষিণে বাদামিতে চালুক্যদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। তিনি যুদ্ধে চালুক্য সম্রাট কীর্তিবর্মন 2কে হারান এবং তিনি যখন এই যুদ্ধের পর জয়লাভ করেন তখন পাট্টাডিকালের কাছে বিরূপাক্ষ মন্দির দেখেন। এটিও ভগবান শিবের মন্দির। এই বিরূপাক্ষ মন্দির দেখে তিনি খুব প্রভাবিত হন এবং আমাদের এই যে আজকের কৈলাস মন্দির, তার সাথে স্থাপত্য শিল্পে এই দক্ষিণের বিরূপাক্ষ মন্দিরের ভীষণ মিল আছে এবং মনে মনে তখনই তিনি স্থির করেন যে এই বিরূপাক্ষ মন্দিরের সমান একটি শিব মন্দির তিনিও বানাবেন। তিনি এই যে বললাম কীর্তিবর্মন 2 চালুক্য রাজাকে হারিয়েছিলেন, তখন খোঁজ নিয়ে যে স্কাল্পচার স্থপতিরা এই মন্দির বানিয়েছিলেন তাদের যুদ্ধের জয়স্বরূপ বন্দি করে নিয়ে আসেন এই ইলোরাতে। এবং যখন তিনি এখানে আনেন তাদের সাথে শুধু যে চালুক্য ডাইনাস্টির স্থপতিরা এসেছিল তা নয়, এই কীর্তিবর্মন 2 কিছুদিন আগে তিনি আবার আরো দক্ষিণে পল্লবদের হারিয়ে সেখান থেকে পল্লব যে যুদ্ধবন্দীদের নিয়ে এসেছিলেন তার মধ্যেও কিছু স্থপতি ছিলেন। তাহলে কি দাঁড়ালো, এই যে আমাদের রাজা কৃষ্ণ কীর্তিবর্মনকে হারিয়ে স্থপতিদের বন্দী করে নিয়ে এসেছিলেন, তার মধ্যে শুধু চালুক্যদের স্থপতিরা ছিল না, ছিল পল্লবদের স্থপতি। তাই এই ইলোরা মন্দিরে 3টে শিল্পকলার মিশ্রণ দেখা যায়, চালুক্য, পল্লব ও রাষ্ট্রকূট। এর মধ্যে চালুক্য এবং পল্লবরা ছিল স্থপতিবিদ্যায় মানে বিশাল পারদর্শী, আর রাষ্ট্রকূট শিল্পীরা ছিল পাথর কাটায় পারদর্শী। এই 3 ধারার মিশ্রণে তৈরি হলো ভারতবর্ষের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে দুর্দান্ত কৌশলময় মন্দির ইলোরা কেভসের কৈলাস মন্দির। তাই এই কৈলাস মন্দিরে পল্লব, চালুক্য এবং রাষ্ট্রকূট এই 3 সভ্যতার যে সংমিশ্রণ, 3 স্থপতিবিদ্যার যে সংমিশ্রণ সেটা পাওয়া যায় এবং পাট্টাডিকালের বিরূপাক্ষ মন্দিরের সাথে এর প্রচন্ড সাদৃশ্য দেখা যায় অনেক জায়গায়। যাই হোক, এটা তো গেলে একটা পার্ট, কিন্তু সত্যি কি এই 18 বছরে এত বড় মন্দির নির্মাণ সম্ভব? এই উত্তরের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হলো। 20th সেঞ্চুরিতে ত্রিভাঙ্কুরে আবিষ্কার হলো মানসার গ্রন্থটা একটা গ্রন্থ, সংস্কৃতে লেখা। এর ভারতবর্ষের টাউনিং, প্রাচীন ভারতবর্ষের যে টাউনিং প্ল্যান, স্কাল্পচার, এর ওপর একটা স্থপতিবিদ্যার বই, স্কাল্পচার আর্ট অফ মানসার। একে ট্রান্সলেট করলেন সংস্কৃত থেকে P.K. আচার্য, আরেকজন পণ্ডিত মশাই। হলো কি, এই মানসার এবং M.K. ধাওয়ালিকারের যে বই কৈলাসা দ্য স্টাইলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রনোলজি, দুটো মেশালে পুরো ব্যাপারটা দাঁড়ায় যে হ্যাঁ, তৈরি করা অবশ্যই সম্ভব এবং 18 বছরেই তৈরি করা সম্ভব। তাহলে এবার ঘটনাক্রমটা একটু বুঝিয়ে বলি। এক্ষেত্রে প্রথমে যে পাথরটা কাটতে হবে বা যে পাহাড়টা কাটতে হবে সেটা পরীক্ষা করেন একদল বিশেষজ্ঞ স্থাপত্যবিদ, যাদের বলা হতো স্থপতি। এরা খুব সূক্ষ্ম যন্ত্র দিয়ে ঠুকে বুঝে দিতেন যে পাহাড়ের ভেতরে কোনো ক্র্যাক নেই, ফাটল নেই। পাহাড় নির্বাচন করা হয়ে গেল। এরপর এই পাহাড়ের গায়ে ছেনি হাতুড়ির সাহায্যে বড় বড় হোল করা, এই হোলের মধ্যে কাঠের লক তুলে দেওয়া হবে, লগের ওপর জল দিয়ে দেওয়া হবে, জল পেয়ে কাঠের লক খুলে গেলে যে এক্সট্রিম প্রেসার তৈরি হলো তা পাথরে ফাটল ধরিয়ে। এই ফাটল যদি একবার পাথরে ধরানো যায়, তারপর সেটা ছেনি হাতুড়ির মতো খুব সামান্য যন্ত্র দিয়েই ঠুকে কেটে কিন্তু ফাটিয়ে ফেলা যায়। এক্ষেত্রেও কৈলাস মন্দিরের সাথে ঠিক
তৈরির ক্ষেত্রে ঠিক একই প্ল্যান করা হলো। মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল পাথর রেখে 3 দিক থেকে ট্রেঞ্চ করা হলো। ট্রেঞ্চ খুঁড়ে পাথর অনবরত বার করা আরম্ভ হলো, এবং যখন ট্রেঞ্চ খুঁড়ে জায়গা পাওয়া গেল, সাথে সাথে পাহাড় ওপর থেকে কেটে স্কাল্পচারও বানানো আরম্ভ হলো। এই হলো মন্দিরটা কেন তলা থেকে তৈরি হয়নি, ওপর থেকে কাটতে কাটতে তৈরি হয়েছে। এবং সাথে সাথে এই পাথর কাটা এবং ওপর থেকে স্কাল্পচার একই সাথে শুরু হলো। হতে 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 যখন বেসমেন্টে পৌঁছালো, তখন দেখা গেল যে মন্দিরও তৈরি শেষ, চারপাশের গর্ভগৃহ এবং চারপাশের অলঙ্করণও তৈরি শেষ, এবং চারপাশের মন্দিরের যে কোর্টইয়ার্ড খালি জায়গাটাও তৈরি শেষ। তাহলে এবার হিসাবটা দিই, যদি একটা লেবার একদিনে ছেনি হাতুড়ি দিয়ে 4 কিউবিক ফিট পাথর বের করে, তাহলে 250টাও যদি লেবার থাকে, তারা পার ডে 1000 কিউবিক ফিট পাথর বের করে নিচ্ছে। তাহলে এক বছরে এরা প্রায় 3,65,000 স্কোয়ার ফিট পাথর বের করে নিচ্ছে। 2 লক্ষ কিউবিক ফিট পাথর বের করতে এদের লেগেছিল 5.5 বছর। তার মানে একদিকে ট্রেঞ্চ খুঁড়ে নামছে, ওপরটা চূড়াটা যেই ভিজিবল হয়েছে, ওপরে চূড়া বানানো আরম্ভ হয়ে গেছে, এবং আস্তে 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 কার্ভিং তৈরি করছে। তাহলে 5.5 বছরে কাটা হয়ে গেছে চারপাশের ট্রেঞ্চটা। তাহলে আর বাকি 7-8 বছরে মন্দিরের পুরো কাজ হয়েছে, দেবতা তৈরি হয়েছে, মন্দির তৈরি হয়েছে, গায়ের অলঙ্করণ তৈরি হয়েছে, রামায়ণের প্যানেল, মহাভারতের প্যানেল, ইজিলি হিসাব পাওয়া যায় প্রায় 12 বছরে মন্দির তৈরি হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, সবই তো বোঝা গেল, মন্দির 18 বছরে তৈরি হলো, মন্দির তৈরির টেকনিক সব বোঝা গেল, কিন্তু এই যে এত বিশাল পরিমাণ পাথর, এটা গেল কোথায়? হতে পারে যে এই বিশাল পরিমাণ পাথর তারা কোথাও সরায়নি, কাছাকাছি কোনো বসতি, নগর উন্নয়ন, রাস্তাঘাট এগুলো নির্মাণে সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, বা এখান থেকে যে পরিমাণ পাথর বেরিয়েছিল, এই পাথর এতই ছোট এবং ক্ষুদ্র ছিল যে সেগুলো কালক্রমে অবক্ষয়ে, ইরোশনের ফলে, প্রাকৃতিক ঘাত প্রতিঘাতে সেগুলো ধূলিসাৎ হয়ে মাটি হয়ে মিশে গেছিল। এই একটা ব্যাখ্যা কিন্তু হতে পারে। আর্কিওলজিস্টরা যাই বলুন বা সাধারণ মানুষ যাই ভাবুক, এই মন্দিরটা তৈরি এবং এই মন্দিরটা তৈরির কৌশল কিন্তু আজও আমাদের মধ্যে বিস্ময়ের উদ্রেক জাগায়। তাই কৈলাস মন্দির কিন্তু আজ 1400 বছর ধরেই কিন্তু রহস্যময় এই কারণেই এই মন্দির কে তৈরি করলো। সত্যি কি ইতিহাস কথা বলছে? সত্যি কি ইতিহাস আমাদের ভাবনাকে জাগ্রত করতে পারছে? সত্যি কি ইতিহাস বোঝাতে পারছে যে কি বিস্ময়, কি অপার বিস্ময়ের সামনে আজ আমরা দাঁড়িয়ে?